কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশকে নিয়ে ভারতের বাড়াবাড়ি লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে মেনে নিতে না পেরে ভারত একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। দেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তা মোকাবেলা করছে। কোনোভাবেই বাংলাদেশকে আরও একবার ভারতের লেজুর বানাতে পারছে না ভারত। এবার তথাকথিত হিন্দু নির্যাতন এবং নিধনের অজুহাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পায়তারা শুরু করেছে ভারত। বাংলাদেশের শান্তিবাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। প্রথমে বাংলাদেশের পতাকাকে অপমানিত করে আগুনে পুরানো, এরপর বাংলাদেশের উপ হাইকমিশন ভাঙচুর। এবার বাংলাদেশকে কলোনি বানাতে সেনাবাহিনী পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত। বাংলাদেশকে নিয়ে ভারতের এমন বাড়াবাড়ি পিপিলিকার পাখা গজানোর মতোই। ভারতের হুমকি ধামকি বসে বসে শুনবে বাংলাদেশ, তা হবে না। এবার ভারতকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশও। কিভাবে ভারতকে মরণ কামড় দিতে চলেছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভারত থেকে এখন মুখ খোলা শুরু করেছে। আমরা ভারতের অনেক গণমাধ্যমে দেখছি, অনেক সাংবাদিককে দেখছি, এবার নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বাংলাদেশের প্রতিটা স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করতে। শুধু একজন দুজন নয়, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাংবাদিকরা এবার মোদীর সমালোচনা করছেন। তারা বলছেন গদির মোদী শেখ হাসিনাকে নিয়ে যা করছে এটা ভারতের জন্য ভালো নয়, বরং একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মোদী ভুল করেছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের ভয়ে ভারতের সশস্ত্র বাহিনীতে তোলপাড়। কি হচ্ছে? পাকিস্তানের ভাইরা বাংলাদেশিদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মানে এইসব কথা যখন শুনি যে পাকিস্তানিদের কাছ থেকে, সত্যি বলতেছি, সাহসটা বেড়ে যায়, যে মনে হয় না আমাদের সাথে কেউ আছে। বাংলাদেশ নিয়ে মহা টেনশনে ভারত, টেনশনে পড়ে গেছে। বলতেছে চাইলাম কি আর হয়ে গেল কি। দাদাবাবু, তোমাদের মাথায় তো গবর, তোমরা চাইবা যেটা সেটা হবে না, তোমাদের উল্টাই হবে। বুঝতে পারছো? তোমাদের সবকিছু এখন উল্টা হবে, সঠিকভাবে কিছু হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। সেনা পাঠানোর আর্জি জানাক। বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশকে নিয়ে ভারতের বাড়াবাড়ি লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে মেনে নিতে না পেরে ভারত একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। দেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তা মোকাবেলা করছে। কোনোভাবেই বাংলাদেশকে আরও একবার ভারতের লেজুর বানাতে পারছে না ভারত। এবার তথাকথিত হিন্দু নির্যাতন এবং নিধনের অজুহাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পায়তারা শুরু করেছে ভারত। বাংলাদেশের শান্তিবাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। প্রথমে বাংলাদেশের পতাকাকে অপমানিত করে আগুনে পুরানো, এরপর বাংলাদেশের উপ হাইকমিশন ভাঙচুর। এবার বাংলাদেশকে কলোনি বানাতে সেনাবাহিনী পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত। বাংলাদেশকে নিয়ে ভারতের এমন বাড়াবাড়ি পিপিলিকার পাখা গজানোর মতোই। ভারতের হুমকি ধামকি বসে বসে শুনবে বাংলাদেশ, তা হবে না। এবার ভারতকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশও। কিভাবে ভারতকে মরণ কামড় দিতে চলেছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের ইস্যু নিয়ে এবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের কোর্টে বল ফেললেন। তিনি বললেন কেন্দ্রের বিষয়, কেন্দ্র নিশ্চয় জিনিসটা দেখবে। হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ চলছে। বাংলাদেশ চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে। চিন্ময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা। স্পষ্ট জানান, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এদিন মিছিলে পা মেলান একাধিক বিজেপি বিধায়কও। মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আরো বড় আন্দোলনের অঙ্গীকার বিরোধী দলনেতার। বাংলাদেশে
প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এটা জঙ্গিদের সরকার, সংবিধান গণতন্ত্রের সরকার নয়, অবৈধ সরকার। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে থেমে থাকা নয়, গর্জন যে আরো তীব্র হবে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার গলায়। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করবো। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করবো আমরা। বাংলাদেশি হিন্দুদের জন্য গর্জন থামবে না। বাংলাদেশকে হাতের মোয়া ভেবেছিল ভারতের দাদারা, বাংলাদেশকে যা খুশি তাই করতে পারবে, এমনটাই ধারণা ছিল তাদের। বাংলাদেশের শান্তিবাহিনী পাঠানোর মাধ্যমে ভারত সরকার ভারতীয় আর্মি পাঠাবে, এমন দিবাস্বপ্নে বিভোর ভারতীয়রা। বাংলাদেশের শক্তি এবং সক্ষমতা মনে করিয়ে দিতে এবার 7 সিস্টার্সকে নিয়ে খেলা শুরু করবে বাংলাদেশও। বাংলাদেশকে নিয়ে ভারত খেললে আমরাও 7 সিস্টার্সকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি, সেই বার্তাটাও ভারতকে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে কিছুই করতে হবে না, যা করার চীনই করবে, আমরা শুধু চীনকে রাস্তা দিব। 7 সিস্টার্স ভারতের ম্যাপেই থাকবে না, তখন জাতিসংঘ ভারতে শান্তিবাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকেই পাঠাবে। ভারত যেভাবে আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, এর জবাবে বাংলাদেশের উচিত পাকিস্তান, তুরস্ক এবং ইরান সহ সকল মুসলিম দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। ভারত আজ নয়তো কাল বাংলাদেশকে আক্রমণ করবেই, তাই এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পাকিস্তানের ভাইরা বাংলাদেশিদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মানে এইসব কথা যখন শুনি যে পাকিস্তানিদের কাছ থেকে, সত্যি বলতেছি, সাহসটা বেড়ে যায়, যে মনে হয় না আমাদের সাথে কেউ আছে। আপনাদের মনে আছে এই যে আপনার পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল আপনার মেবি 2-3 বছর আগে। তো যখন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়, তখন কিন্তু ওদিক দিয়ে চায়না 80 কিলোমিটার দখল করে বসেছিল, মনে আছে আপনাদের? এই উদাহরণটা কেন দিলাম? আমি একটা কথা বলি, 1971 যখন দেশ স্বাধীন হয় আমাদের, তখন ইন্ডিয়ার সামনে একটা সুযোগ ছিল, তখন চাইলে ইন্ডিয়া বাংলাদেশ দখল করতে পারত। কিন্তু এখন এসে ওই যে আমার সেই উদাহরণটার মতো, যে গরম থাকতে যে কোনো কাজ করে ফেলতে হয় লোহার, নরম হয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ওইটা হয় না। তো ইন্ডিয়া চাইলে তখন পারতো, তখন একটা রাষ্ট্র যদি বলতো দখল দিবে, সেটা সম্ভব ছিল, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কেন? ওদের প্ল্যান ছিল কিন্তু সম্ভব হয় নাই। দেখেন, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা হয়, তখন কিন্তু আর একটা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এটার ইতিহাসটা পড়বেন। হায়দ্রাবাদে ওদের নিজস্ব সবকিছু ছিল, একটা দেশে যা যা লাগে সবকিছু ছিল, ওদের নিজস্ব বিমান ছিল, সবকিছু ছিল। কিন্তু এই হায়দ্রাবাদকে ইন্ডিয়া হামলা করে 6 দিনের ভিতর হায়দ্রাবাদ দখল দেয়, এবং সে হায়দ্রাবাদে কিন্তু রাখে নাই, ভেঙে চুরে চুরমার করে দিছে। শুধু হায়দ্রাবাদ সিটিটাই আছে, মানে খন্ড খন্ড করে দিছে। আবার বিদ্রোহ করবা, সেই সুযোগ রাখে নাই, খন্ড 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 করে দিয়ে দিছে, এর দিছে একটু, এর দিছে একটু, এইভাবে। তখন পারছিল, কিন্তু এই মুহূর্তে যদি এসে বাংলাদেশ দখল দিতে চায়, এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? পাকিস্তানের লোকরা বলতেছে যে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পাকিস্তানের যে সেনাবাহিনী আছে, যদি বাংলাদেশে ইন্ডিয়া হামলা করে, পাকিস্তানের যে সেনাবাহিনী আছে ওই সরকারের অনুমতির অপেক্ষায় বসে থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পাকিস্তানের যে জনগণ আছে, এই জনগণও চুপ থাকবে না। একজন ইউটিউবার বলতেছে, ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর হামলা করে আমরা ছেড়ে দেবো না, ডিরেক্ট পাকিস্তান বলতেছে, পাকিস্তানের ইউটিউবার বলতেছে। ভাই, সেই জন্য আমি বলতেছি, আমরা ছোট না। আমরা পাকিস্তানকে এতদিন ঘৃণা করছি শুধুমাত্র শেখ হাসিনার জন্য। পাকিস্তানের পতাকাও বাংলাদেশ এক প্রকার উড়াইতে দেয় নাই। ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, শেখ হাসিনার কোনো খবর নাই, কিন্তু পাকিস্তানের সাথে খেলা হইলে শেখ হাসিনা স্টেডিয়ামে যায় বসে থাকে, ফোন দেয়, সেটা আবার দেখায় ইন্ডিয়ারে খুশি করার জন্য। দেখো আমরা পাকিস্তানে হারাইছি, আমি নিজে কথা বলছি পাপনের সাথে, করছে না? কিন্তু এত কিছুর পরেও পাকিস্তান আসলে আমাদেরকে পর মনে করেনি, আমাদেরকে বন্ধুই মনে করছে, আমাদেরকে ভাই মনে করছে। আমি একজন ইউটিউবারের ভিডিও দেখি, ওই আপনার বাইসাইকেল চালায় ঘুরতেছে, আপনারা দেখছেন, নোমেটিক্স বাংলাদেশ, মেবি তার ইউটিউব চ্যানেলের নাম নোমেটিক্স বাংলাদেশ, যাই দেখতে পারেন। ইনি পাকিস্তানে এখন আছে, পাকিস্তানে ঘুরতেছে। আমি দেখলাম যতগুলা ভিডিও, অধিকাংশ ভিডিওতেই তার খাবারের দাম দিতে হচ্ছে না, রাত্রে তার ঘুমানোর টেনশন করতে হইতেছে না। কিন্তু আফ্রিকাতে যখন ছিল, সে পৃথিবীর 10 থেকে 12টা রাষ্ট্র ঘুরছে। আফ্রিকাতে যখন ছিল তখন কি করতো, ওই আপনার বিভিন্ন জায়গায় ওই তাঁবুটানায় ঘুমাইতে হয়েছে তার। কিন্তু পাকিস্তানে গেছে, পাকিস্তানের জনগণ নিয়ে, সাধারণ জনগণ নিয়ে তাদের বাড়িতে রাখতেছে, খাবার দিচ্ছে, সব সুযোগ সুবিধা দিচ্ছে। কেন? কারণ বাংলাদেশের প্রতি ওদের আলাদা একটা সফট কর্নার আছে, বাংলাদেশের মানুষকে ওরা ভালোবাসে, এবং 1971 যে ভুল করছে এটার জন্য ওরা অনুশোচনা করে, যেটা আওয়ামী লীগের ভিতর নাই সেটা পাকিস্তানিদের ভিতর আছে। এই যে আওয়ামী লীগ যে এত বড় একটা ঘটনা ঘটাইছে, এত বড় একটা ম্যাসাকার ঘটাইছে, এই ম্যাসাকার ঘটানোর পরেও
আওয়ামী লীগের ভিতরে কোনো অনুশোচনা নাই, কিন্তু 1971 নিয়ে পাকিস্তানিদের ভিতরে অনুশোচনা আছে এবং ইমরান খান সেটা পার্লামেন্টেও বলছে, আপনারা জানেন। 1971 আমরা যেটা করছি বাংলাদেশের সাথে ঠিক করি নাই, তো ওদের এই অনুশোচনার জায়গা থেকে কিন্তু বাংলাদেশিদের ভালোবাসে, বাংলাদেশিদের পছন্দ করে, এটা হচ্ছে বাস্তব কথা। তো কষ্টের বিষয় হচ্ছে আজকে যে ইন্ডিয়া বাংলাদেশকে খণ্ড খণ্ড করতে চায়, বিভক্তি করতে চায়, যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতেই যে হাসিনা দাবি করতো বাংলাদেশটা তার বাপের, বাংলাদেশটা তার বাপ স্বাধীন করছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করছে, সে আওয়ামী লীগের সভাপতি বসে আছে এখন ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া পরিকল্পনা করতেছে বাংলাদেশকে বিভক্ত করার। তাহলে ধরে নেন যে আসলে দেশদ্রোহীকে, দেশের শত্রুকে। তবে একটা কথা ইন্ডিয়াকে আমি একটা মেসেজ দিতে চাই, যদি বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা করে, ইন্ডিয়াও ভালো করে জানে পাকিস্তান বসে থাকবে না, চায়নাও বসে থাকবে না, তারা সব কিছু নিয়ে রেডি আছে। তো দাদা বাবুরা যা করবা সাবধানে করবা। ভারত থেকে এখন মুখ খোলা শুরু করেছে। আমরা ভারতের অনেক গণমাধ্যমে দেখছি, অনেক সাংবাদিককে দেখছি এবার নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বাংলাদেশের প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করতে। শুধু একজন দুজন নয়, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাংবাদিকরা এবার মোদির সমালোচনা করছেন। তারা বলছেন গদির মোদি শেখ হাসিনাকে নিয়ে যা করছে এটা ভারতের জন্য ভালো নয়, বরং একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মোদি ভুল করেছে। সাংবাদিকরা এমন কথাও বলছে যে যিনি ভোট চুরি করেছেন, একবার নয় পরপর 3 বার ভোট চুরি করেছেন, জনগণ যাকে খেদিয়ে দিয়েছে, বিদায় করে দিয়েছে তার দেশ থেকে, তাকে কি করে মোদি আশ্রয় দেয়। সাংবাদিকরা এমন কথাও বলছেন একজন গণহত্যাকারী শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক নষ্ট হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী দায়ী। আমাদেরকে কি বলা লাগবে বলেন? ভারতের সাংবাদিকরা মুখ খুলছে, আবার ভারতের সাংবাদিকরা বলছেন দেরানার শুভেন্দু অধিকারী, অর্থাৎ যারা বিজেপি নেতা এবার তোপের মুখে পড়েছেন, তাদের লক্ষ্যটা যাই হোক, তাদের দেশের মধ্যেও কিন্তু এতটুকু গণতান্ত্রিক চর্চা আছে যে তারা নিজেরা তাদের নেতাদের সমালোচনা করতে পারে। প্রিয় দর্শক, ভারতের জনপ্রিয় একজন বাঙালি সাংবাদিক অর্ক ভাদুরী, চলুন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি কি বললেন আমরা শুনে আসি। সম্ভব কি সম্ভব না, এটা তো আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণের উপর নির্ভর করবে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে কনসার্নিং, যে আমাদের দেশের সরকারের কাজ কি আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে কি আমরা বসে আছি? নিশ্চয়ই নেই। আমরা তো আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে বসে নেই। বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? আমাদের সরকার কেন নেবে? বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? আমাদের সরকার কেন নেবে? একজন রাজনীতিবিদ, এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা, তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব? আমরা তো এটা করতে পারি না। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা, যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাব কেন? না, এখানে একটা বিষয় আছে। ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক বা সংবাদ মাধ্যম, সেখানে বলা হচ্ছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন বা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল না। এই আন্দোলন মূলত মৌলবাদী জামাত এবং বিএনপি ক্ষমতা দখলের আন্দোলন ছিল, সেই জন্য ভারত সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত জামাত বা বিএনপি কেউই এখনো পর্যন্ত ক্ষমতায় আসতেই পারলো না, 3 মাস পেরিয়ে গেল। আর আপনি কি বাংলাদেশের মিডিয়া ফলো করেন? আমি জানি না আপনি করেন কিনা, করা উচিত যদি আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে চান। জামাতে ইসলামের যিনি আমির, তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন? তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ।